বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘদিনের বাস্তবতা, প্রতিহিংসা, বিভাজন ও সংঘাতের রাজনীতি। কেন বাংলাদেশের রাজনীতিতে এত প্রতিশোধ পরায়ণতা দেখা যায়? কেন একটি দল ক্ষমতায় এলে অন্য দলকে দুর্বল করার চেষ্টা করে? কেন রাজনৈতিক প্রতিপক্ষকে অনেক সময় প্রতিদ্বন্দ্বী নয় বরং শত্রু হিসাবে দেখা হয়? এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের দিকে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার পূর্বকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে হবে। আজকের এই প্রতিবেদনে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, প্রতিহিংসার বীজ কোথায় থেকে বপন হয়েছিল? বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের শিকড় অনেক পুরানো। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিলেন স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া মানুষ, অন্যদিকে কিছু ব্যক্তি গোষ্ঠী ছিলেন যারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন অথবা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। যুদ্ধ শেষে বিজয় এলে মানসিক বিভাজন পুরোপুরি শেষ হয়নি। স্বাধীনতার প্রশ্নে যে বিরোধ সৃষ্টি হয়েছিল তার প্রভাব দিন দিন ধরে সমাজ ও রাজনীতির উপর বয়ে যায়। স্বাধীনতার পর অনেকে মনে করেছিল জাতি এক হবে, কিন্তু বাস্তবে রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্বে এবং আদর্শগত বিরোধ নতুন নতুন বিভাজনের জন্ম দেয়। স্বাধীনতার পর ক্ষমতার রাজনীতি। স্বাধীনতার পর দেশের সামনে ছিল পূর্ণ গঠনের বিশাল চ্যালেঞ্জ, কিন্তু অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন মতাদর্শিক বিরোধ দ্রুত পরিস্থিতিকে জটিল করে তোলে। একসময় রাজনৈতিক প্রতিযোগিতা পরিণত হয় ক্ষমতার সংগ্রামে। বিরোধী মতকে সহযোগী বা প্রতিদ্বন্দ্বী হিসাবে না দেখে অনেক ক্ষেত্রে শত্রু হিসাবে বিবেচনা করা হয়। এখান থেকেই ধীরে ধীরে প্রতিহিংসার রাজনীতির ভিত্তি শক্তিশালী হতে থাকে। সামরিক শাসন, রাজনৈতিক বিভক্তি। বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসনের অধ্যায় রাজনৈতিক সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে। ক্ষমতার পরিবর্তনের স্বাভাবিক গণতান্ত্রিক ধারার পরিবর্তে যখন শক্তির মাধ্যমে ক্ষমতা দখল হয়, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস আরও বৃদ্ধি পায়। বিভিন্ন সময় নতুন রাজনৈতিক জোট, নতুন দল এবং নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটে, ফলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়। এক পক্ষ মনে করে অন্য পক্ষকে রাষ্ট্রের জন্য হুমকি এভাবে উপস্থাপন করতে শুরু করে। দুই প্রধান ধারার সংঘাত। বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে দুটি বড় রাজনৈতিক ধারা শক্তিশালী হয়ে ওঠে। এই দুই ধারার মধ্যে ক্ষমতার লড়াই নয়, ইতিহাসের ব্যাখ্যা, জাতীয় পরিচয়, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এবং বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে মত বিরোধ দেখা দেয়। সমস্যা হলো, অনেক সময় মত বিরোধ সুস্থ রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক প্রতিশোধ এবং সংঘর্ষের রূপ নিয়েছে। প্রতিপক্ষকে শত্রু ভাবার সংস্কৃতি। বাংলাদেশের রাজনীতিতে একটি বড় সমস্যা হলো, প্রতিপক্ষকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না ভেবে শত্রু হিসাবে দেখা হয়। গণতন্ত্রে বিরোধী দল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন কোনো দল মনে করে শুধু তারাই দেশপ্রেমিক আর অন্যরা দেশ বিরোধী, তখন রাজনৈতিক সহনশীলতা কমে যায়। ফলে শুরু হয় প্রতিহিংসা, ক্ষমতায় এসে আখের গোছানোর প্রবণতা। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা অনেক সময় সেবা করার সুযোগের চেয়েও সুবিধা অর্জনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে। একটি দল ক্ষমতায় এসে নিজেদের প্রভাব বৃদ্ধি, সমর্থকদের সুযোগ দেওয়া এবং রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার দিকে বেশি মনোযোগ দেয়।
অন্যদিকে বিরোধী দলকে দুর্বল করার চেষ্টাও দেখা যায়। এতে রাজনৈতিক প্রতিহিংসার চক্র আরও শক্তিশালী হয়। প্রতিশোধের চক্র কিভাবে তৈরি হয়? ধরুন একটি দল ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল। পরিবর্তিতে সেই বিরোধী দল ক্ষমতায় এলে তারা মনে করে পূর্বের ঘটনার প্রতিশোধ নেওয়া দরকার। ফলে প্রতিশোধের নতুন অধ্যায় শুরু হয়। এক পক্ষ যদি একটি ভুল করে অন্য পক্ষ ক্ষমতায় এসে আরও বড় ভুল করতে থাকে, এরপর আবার প্রথম পক্ষ ফিরে এসে আরও কঠোর অবস্থান নেয়। এভাবে প্রতিশোধের চক্র চলতেই থাকে। ছাত্র রাজনীতি ও সংঘর্ষের সংস্কৃতি। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু অনেক সময় ছাত্র রাজনীতি আদর্শ চর্চার পরিবর্তে ক্ষমতার লড়াইয়ে অংশ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘর্ষের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসাকে আরও গভীর করে তোলে। যুব সমাজের মধ্যে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে না উঠলে ভবিষ্যতে এই সমস্যা থেকে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে তুলছে। মানুষ এখন নিজেদের মতের সঙ্গে মিল আছে এমন তথ্য বেশি দেখে। ভিন্ন মতের মানুষের সঙ্গে যুক্তিপূর্ণ আলোচনা কমে যাচ্ছে। ফলে ভুল বোঝাবুঝি, ঘৃণা এবং বিদ্বেষ দ্রুত ছড়িয়ে পড়ছে। মিডিয়াগুলোর প্রভাব। বাংলাদেশের রাজনীতিতে যখন যে দল ক্ষমতায় আসে, সমস্ত মিডিয়াগুলা, পত্রিকাগুলা সেই দলের চাটুকারিতা করতে শুরু করে। যখন সে দল প্রত্যাবর্তন হয়, পরিবর্তন হয়, তখন অন্য দলের চাটুকারিতা শুরু করে। মিডিয়ার এই দ্বিচারিতার স্বভাবগুলো যদি পরিবর্তন না হয়, বাংলাদেশের এই চরিত্র, রাজনীতির এই প্রতিহিংসা কখনোই কমবে না। রাজনৈতিক প্রতিহিংসা সাধারণ মানুষ বড় বড় রাজনীতিবিদদের সাথে থাকে না, কিন্তু সকলেই মিডিয়াগুলোর সামনে উপস্থিত হয়, খবর শুনে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারে। সেই মাধ্যমগুলো যদি প্রতিহিংসা ছড়ায়, তাহলে সাধারণ মানুষের মনে এমনিতেই প্রতিহিংসা বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, বিচার ও জবাবদিহির দুর্বলতা। যখন মানুষ মনে করে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না, তখন রাজনৈতিক প্রতিহিংসা আরও বৃদ্ধি পায়। নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিশোধের রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান গণতন্ত্রকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষের ক্ষতি। রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। কারণ রাজনৈতিক সংঘাতের কারণে উন্নয়নে বাধাগ্রস্ত হয়, বিনিয়োগ কমে যায়, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক বিভাজন বাড়ে, জাতীয় ঐক্য দুর্বল হয়ে যায়। ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পরিবর্তিত হতে পারে, কিন্তু ক্ষতির ভার বহন করতে হয় সাধারণ জনগণকে। বাংলাদেশে কি এই চক্র থেকে বের হতে পারে? অবশ্যই পারে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি, ভিন্ন মতকে সম্মান করার সংস্কৃতি, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের সমান প্রয়োগ, ইতিহাস নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা, রাজনৈতিক সংলাপের পরিবেশ, তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে যারা রাজনৈতিক বড় বড় লিডার ছিলেন, তারা এখন আর নেই। এখন নতুন লিডার তৈরি হচ্ছে, কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক গণতান্ত্রিক যে ধারা, সে ধারার পরিবর্তে হিংসার, প্রতিহিংসার ধারা অনেক বেশি। তাই আমাদের উচিত এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে। নিজের দেশকে শক্তিশালী করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি না ছড়িয়ে ভালোবাসার রাজনীতি ছড়ান। সুন্দর একটি দেশ গড়ুন, সুন্দর একটি সমাজ গড়ুন, সুন্দর একটি পরিবার হোক বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাজনীতি চর্চা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।